আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন। আজকে আপনাদের সামনে একটা নতুন লেকচার নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যেটা তড়িৎ রসায়ন। এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আসে এই সূত্রগুলো আমি আলোচনা করার চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে, যেখানে তোমরা ভুল করো ম্যাক্সিমাম সবাই। তো আমরা এটা জানার জন্য প্রথম দেখবো ফ্যারাডের সূত্র। তো ফ্যারাডের সূত্রর আমি গাণিতিক রূপ দেখাচ্ছি। যে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র হলো কি, যে ডাব্লু প্রপোর্শনাল কিউ। তাহলে ডাব্লু ডাব্লু সমানুপাতিক কিউ, অর্থাৎ ডাব্লু হলো এখানে কি, সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ, এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করবো। আর কিউ হলো আধান বা চার্জ। আমরা জানি যে তড়িৎ যে বিশ্লেষ্য দ্রবণ থাকে, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যেই শুধুমাত্র ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়। আর এই সূত্রটাকে বলা হচ্ছে ফ্যারাডের সূত্র, যে কোনো নির্দিষ্ট পরিবাহীর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো তার সঞ্চিত পদার্থের সমানুপাতিক। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবক তুলে দিলে আমরা নেই জেড কিউ। তো জেড এখানে কি, এখানে জেড দ্বারা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্দেশ করে আমরা যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, অর্থাৎ যদি টি সময়ে যদি আই পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে আমরা সেটা কি জানি, টি সময়ে আই পরিমাণ আধান হলে আমরা জানি যে ডাব্লু সমান সমান জেড আই টি। কারণ যেহেতু আমরা জানি কি কিউ ইকুয়াল কি আই টি, জাস্ট এই মানটা শুধু কিউ এর জায়গায় বসাই দিছি। তো এইটাই হলো আমাদের কি ফ্যারাডের সূত্র। এটাই ফ্যারাডের সূত্র। এইটাই ফ্যারাডের সূত্র। আর আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি, যে জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল আমরা জানি যে আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড যোজনী ইনটু ফ্যারাডের ধ্রুবক। ফ্যারাডের ধ্রুবক, আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং যোজনী এটাকে ই দ্বারা প্রকাশ করব, এবং ফ্যারাডের যে ধ্রুবক আছে এটাকে এফ দ্বারা প্রকাশ করব। আমরা জানি, মনে রাখবো যে 1 ফ্যারাডের সমান সমান 96,500 কুলম। তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। তবে আমরা যদি ওই যে জেড এর মানটা এখানে ইনপুট করি, জেড ইকুয়াল কি এম, তাহলে এম উপরে থাকতেছে এমআইটি, এমআইটি ডিভাইডেড নিচে থাকতেছে কি ইএফ, এমআইটি ডিভাইডেড ইএফ। তো এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে তুমি কি করতে পারবা, এই সূত্রটা দিয়ে তোমার এই রিলেটেড যে ম্যাথ আছে এটা 90% ম্যাথে লাগবে। তো এইটা হলো ফ্যারাডের সূত্র। তো আমরা এখান থেকে একটা ইউনিভার্সাল সূত্র জানি, যে ইউনিভার্সাল সূত্রটা কি, আমরা যদি লিখি, যে আমার এখানে একটু জায়গা শর্ট আছে, আমি লিখতেছি যে আমরা জানি এন ইকুয়াল কি, এন ইকুয়াল ডাব্লু বাই এম। ডাব্লু হলো ভর, এম হলো আণবিক ভর, ইকুয়াল কি লেখা যায় এন বাই এন। এন হলো পরমাণু সংখ্যা এবং এন এ হলো অ্যাভোগাড্রো ধ্রুবক, ইকুয়াল ভিএসটিপি। ভিএসটিপি তে আয়তন 22.4 লিটার, এটা মূলত লিটার এককের ইউনিট অর্থাৎ সূত্র। আর ভিএসএটিপি, ভি স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে বলি, এখানে আয়তন থাকে কত 24.789, এইটাও মূলত লিটারের সূত্র। তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি কি, যে পিভি ইকুয়াল এনআরটি। যদি আমরা এন এর মান বের করি তাহলে উপরে থাকতেছে পিভি ডিভাইডেড আরটি। তাহলে এই যে এন ইকুয়াল আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে পিভি ডিভাইডেড আরটি, পিভি ডিভাইডেড আরটি। এখন একটা জিনিস মনে রাখো, যে কি লিখতে পারি এখানে, যদি আমরা এমটাকে এই দিকে নিয়ে আসি, অর্থাৎ ডাব্লু বাই এম, তাহলে ডাব্লু বাই এম ইকুয়াল কি লেখা যায়, যে আইটি ডিভাইডেড ইএফ। তাহলে আমরা এই অংশটা ইকুয়াল আমরা এন লিখতে পারি। তাহলে এন ইকুয়াল কি লিখতে পারি, যে আইটি ডিভাইডেড ইএফ। তাহলে এখানে লিখতে পারি যে আইটি ডিভাইডেড ইএফ ইকুয়াল, তাহলে দেখো আইটি মানে কি, আইটি মানে কি কিউ। তাহলে আইটি মানে কি, আইটি মানে যেহেতু কিউ, এখানে লিখতে পারি যে কিউ ইকুয়াল কি লিখতে পারি ইএফ। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা থেকে আমরা বিভিন্ন ধরনের ম্যাথগুলো করতে পারবো। এবং
আমরা পরবর্তীতে যে সূত্রটা পড়ব এইটা হলো যে অ্যানোড এবং ক্যাথোডের যে ইএমএফ নির্ণয়ের আমরা সূত্রটা পড়ব। আমরা একটু বোর্ডের মধ্যে লক্ষ্য রাখি যে ইএমএফ নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে করতে পারি, এবং পরবর্তীতে আমি যে এই লেকচারের উপর সৃজনশীল যে প্রশ্নের অ্যান্সার করব সেটা আমি প্রকাশ করব। তো আমরা দেখতেছি এই সূত্রের পরে আমরা এটা সর্বজনীন সূত্র হিসেবে বিবেচনা করব যে সব জায়গায় আমাদের লাগবে। এবং আমরা জানি যে ইএমএফ নির্ণয় করার সূত্র যেটা আছে ইএমএফ, ইলেকট্রোমোটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ নির্ণয়ের যে আমাদের সূত্র লাগবে বা তড়িৎচালক বল বা বিভব নির্ণয়, 1 নম্বর সূত্র হলো ই নট সেল অফ অ্যানোডে কি হয়, অক্সিডেশন মানে জারণ বিভবের মান, পৃথিবীর যত জারণ বিভবের মান তারা অ্যানোডে আসে, অর্থাৎ অ্যানোডে সকল বিক্রিয়াই হয় জারণ বিক্রিয়া। এবং ই অফ ক্যাথোড, CaThOD, ক্যাথোডের মধ্যে হয় রিঅক্সিডেশন অর্থাৎ বিজারণ বিক্রিয়া হয়। আমরা দ্বিতীয় সূত্র মনে রাখবো যে ই নট সেল ইকুয়াল যদি কি হয় ই অফ অ্যানোডে যদি অক্সিডেশন ঘটে এবং আমরা জানি যে ক্যাথোডে বিজারণ ঘটে, বিজারণ না ঘটে যদি ই ক্যাথোডেও যদি কি ঘটে অক্সিডেশন ঘটে। অক্সিডেশন মানে আমরা কি বুঝাচ্ছি যে জারণ বিভব, অক্সিডেশন মানে কি জারণ বিভব, আর রিঅক্সিডেশন মানে বিজারণ বিভব। যদি দুইটার মধ্যেই দেখো যদি জারণ বিভব ঘটে, অ্যানোডেও জারণ ক্যাথোডেও জারণ, তখন সূত্র কি, সূত্র কিন্তু মাইনাস। এবং 3 নাম্বার যে সূত্র মনে রাখবো এইটাই শেষ। তবে ম্যাথের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা দিয়ে করলেই হবে। সেল ই নট সেল ইকুয়াল কি, যদি জারণ না ঘটে যদি বিজারণ ঘটে তখন ক্যাথোড আগে আসে, অর্থাৎ ক্যাথোড CaThOD, ক্যাথোডে কি ঘটে বিজারণ ঘটে, মাইনাস অ্যানোড ই অফ অ্যানোডেও যদি কি ঘটে বিজারণ ঘটে। রেট মানে আমরা জানি কি, রেট মানে বিজারণ বিভব, যদি ক্যাথোডেও বিজারণ ঘটে অ্যানোডেও বিজারণ ঘটে সেই ক্ষেত্রে ক্যাথোড আগে চলে আসে, অ্যানোড পড়ে যায়। আর সূত্র হলো কি অ্যানোডে অক্সিডেশন জারণ প্লাস ক্যাথোডে রিঅক্সিডেশন বিজারণ। দ্বিতীয় সূত্র ই নট, অ্যানোডেও যদি জারণ ঘটে ক্যাথোডেও যদি জারণ ঘটে তখন সূত্র মাইনাস। এবং দুই সেল অর্থাৎ ক্যাথোডে যদি বিজারণ ঘটে অ্যানোডে যদি জারণ ঘটে অর্থাৎ সেম যদি বিভব থাকে তাহলে সেটা সূত্র হয় মাইনাস। তাহলে আমরা এই যে 3টা সূত্র, এগুলো খুব ইম্পর্টেন্ট সূত্র মনে রাখবা। আর যদি ই নট সেলের মান যদি পজিটিভ হয়, ই নট সেল যদি কি হয় প্লাস হলে, ই নট সেল প্লাস হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে। ই নট সেল প্লাস হলে কি হয় যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটা মানে নিজের থেকেই বিক্রিয়াটা হয়, স্বতঃস্ফূর্ত ঘটে। যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটে তাহলে মনে রাখতে হবে যে ওই দ্রবণটাকে পাত্রে সংরক্ষণ করা যাবে না। তাহলে কি করা যাবে না, পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। তাহলে 1 নাম্বার শর্ত আমরা মনে রাখবো যে ই নট সেল পজিটিভ হলে দ্রবণটাকে পাত্রে রাখা যাবে না। এবং 2 নাম্বার, যদি আমরা দেখি ই নট সেলের মান নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটে না। যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না হলে তাহলে কি করা যাবে, পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। এবং 3 নাম্বার যে সূত্রটা আমাদের আছে, 3 নাম্বার সূত্র হলো কি ই নট সেল যদি কি হয় শূন্য হয়, ই নট সেল শূন্য হলে কি ঘটবে যে কোষটা মৃত কোষে পরিণত হয়, একটা ডেড সেল হয়, মৃত কোষ। তাহলে মৃত কোষ মানে কি ই নট সেল যদি কি হয় শূন্য হয়। তাহলে এই 3টা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যদি ই নট সেল এই সূত্র থেকে বের করে আমরা দেখি পজিটিভ তাহলে এই দ্রবণ রাখা যাবে না। এবং এখান থেকে আমাদের আর 2-3টা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমি এক ক্লাসের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই যে চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা সবাই এটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আমি পরবর্তী যে বিষয়টা এইটা আমি লিখতেছি, দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুরু করে দাও। যারা এখনো পড়া শুরু করো নাই এই ক্লাসগুলো দেখো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সম্পূর্ণ কেমিস্ট্রিতে ভালো করার সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য সব ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখব তো অ্যানোড চেনার উপায়, সুপার ট্রিক্স, যে আমরা কিভাবে অ্যানোড চিনব, অ্যানোড চেনার উপায়। তো অ্যানোড আমরা কিভাবে চিনব, যদি আমরা কি করি 1 নাম্বার মনে রাখবো যে জারণ বিভবের ধনাত্মক মান বেশি হলে সেটি অ্যানোড হয়। কি হয়, জারণ বিভবের
ধনাত্মক মান বেশি হলে কি হবে, অ্যানোড হবে। যদি অ্যানোড হয় তাহলে অন্যটি হবে ক্যাথোড, অর্থাৎ অন্য যে কোষটা থাকবে তাহলে ওই সেই অন্য কোষটা হবে কি, তাহলে অন্যটি কি হবে, ক্যাথোড হবে, ক্যাথোড। আর আমরা দ্বিতীয় সূত্র দেখব, যদি এখন বিষয় হলো যে জারণ বিভব। আচ্ছা, জারণ বিভবটা আমরা কেমনে বুঝবো, যে এই যে জারণ বিভব ভাই আমরা বুঝবো কেমনে? তো কোনো প্যারা নাই, আমি এইটা মিশিয়ে দিচ্ছি, সেই জারণ বিভব কেমনে বুঝবা আমি সেইটারও একটা লেকচার দিচ্ছি। তো জারণ বিভব চেনার জন্য আমাদের মনে রাখতে হবে, যদি একটা সেল এরকম থাকে, মনে করো যে প্রথমে ধাতু আছে, ধাতু মানে কি সলিড অবস্থা, এবং ধাতু পরবর্তীতে যদি ধাতব আয়ন থাকে, যেখানে আয়ন সেখানেই দ্রবণ, মানে একুয়াস, মানে প্রথমে ধাতু পরে ধাতব আয়ন, যদি এইটা থাকে, এইটা থাকবে তোমার জারণ বিভব। এটা কি বিভব, জারণ বিভব। আর যদি কি থাকে, প্রথমে ধাতব আয়ন থাকে, প্রথমে ধাতব আয়ন মানে কি একুয়াস, এবং পরে যদি কি থাকে, ধাতু থাকে সলিড, তাহলে এইটা থাকলে কি হবে, বিজারণ বিভব হবে। তো এরকম করে থাকতে পারে, এই কোষটা এভাবে না থেকে কি থাকতে পারে, এই যে এখানে জিঙ্ক থাকবে, জিঙ্ক মানে কি ধাতু অবস্থা মানে সলিড, এবং ধাতব আয়ন, আয়ন মানে কি দ্রবণ, আয়ন মানে কি মনে করো জিঙ্ক তার সালফেট দ্রবণের মধ্যে আছে, তাহলে এরকম করেও থাকতে পারে। তাহলে এটা কি থাকবে, যে এখানে আছে আগে জিঙ্ক সালফেট, তাহলে এখানে কি সালফেট মানে কি দ্রবণ অ্যাকুয়াস, এবং এখানে থাকতে পারে জিঙ্ক, জিঙ্ক মুক্ত অবস্থা মানে কি সলিড। যদি এরকম থাকে প্রথমে ধাতু পরে ধাতব আয়ন, তাহলে হবে জারণ বিভব, এবং প্রথমে ধাতব আয়ন এবং পরে ধাতু, তাহলে হবে বিজারণ বিভব। তাহলে আমরা বুঝলাম যে জারণ বিভবের যদি ধনাত্মক মান বেশি হয় সেটি হবে কি অ্যানোড, আর বিজারণ বিভবের ঋণাত্মক মান বেশি হলে সেটি হবে ক্যাথোড। অর্থাৎ বিজারণ বিভবের ঋণাত্মক যদি মান বেশি হয় সেটি কি হবে, সেটি অ্যানোড হবে। এখানে সেটি বিজারণ বিভবের ক্ষেত্রে ঋণাত্মক মান বড় হলে সেটি হবে অ্যানোড, আর তাহলে অন্যটি হবে ক্যাথোড। আরেকটা অ্যানোড চিনতে আরেকটা সূত্র মনে রাখবো আমরা অলওয়েজ, আরেকটা সূত্র হলো আমরা মনে রাখবো যে পাত্র সর্বদাই অ্যানোড, পাত্র কি হবে, সর্বদাই অ্যানোড, পাত্র সর্বদাই অ্যানোড। তাহলে দ্রবণ হবে ক্যাথোড, তাহলে কি হবে, তাহলে দ্রবণটি ক্যাথোড। তাহলে পাত্র সর্বদাই অ্যানোড, দ্রবণটি সর্বদাই ক্যাথোড হবে। যে ভাইয়া এটা বুঝলাম না, আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, কোনো সমস্যা থাকবে না। আমরা মনে করো যে এরকম লিখছি, যে একটা জিঙ্ক পাত্রে, জিঙ্ক নির্মিত পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, CuSO4, কপার সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। যদি এরকম থাকে ভাই, এইটা মানে কি, এইটা মানে এরকম তোমার কাছে একটা পাত্র আছে, এই যে পাত্রটা কি দ্বারা তৈরি, যে জিঙ্ক ধাতু দ্বারা তৈরি, জিঙ্ক ধাতু দ্বারা তৈরি, এবং এর ভেতরে যে দ্রবণ রাখছো সেটা হলো কি কপার সালফেট দ্রবণ। তাহলে দেখো যে পাত্র কি দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ জিঙ্ক নির্মিত পাত্র, অর্থাৎ জিঙ্কের পাত্র, তাহলে জিঙ্কের এইটা অলওয়েজ কি হবে, অ্যানোড হবে। আর তাহলে কপারের এই যে দ্রবণ রাখা হয়েছে, তাহলে এখানে কপার যেটা আছে এটা কি হবে, ক্যাথোড হবে। তাহলে আশা করছি অ্যানোড ক্যাথোড অর্থাৎ জারণ বিভব বিজারণ বিভব এগুলো আর এখন প্রবলেম হবে না। তো আমি যে পরবর্তী আলোচনা করব এটা নাস্ট সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। তো একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমার বোর্ড যেহেতু ছোট আমি মিশিয়ে দিয়ে দিয়ে লেখার চেষ্টা করতেছি। তবে একটা কথা বারবার বলতেছি, যেহেতু আমার নতুন চ্যানেল, আমার যেন আগ্রহটা নষ্ট না হয়, অর্থাৎ আমি যেন আগ্রহটা হারিয়ে না ফেলি, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবা। তাহলে কি করব, যে কন্টিনিউ কিন্তু আমি ভিডিও দিতেই থাকবো, এবং তোমাদের যেটা অ্যাডমিশনের মধ্যেও কাজে লাগবে, আমি অ্যাডমিশনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখন দেখবো যে নাস্ট সমীকরণ, বা যেটাকে নাস্ট সমীকরণ বলি, নাস্ট সমীকরণ। তো এই যে নাস্ট সমীকরণ, এখানে তোমরা অনেক ভুল করো, যে এখানে অনেক ভুল হয়, অনেক ভুলের মধ্যে কি দেখি আমরা, যে এই সূত্রটা কখন প্লাস ইউজ করবা, কখন মাইনাস ইউজ করবা, কখন লন ইউজ করবা, কখন লক ইউজ করবা, এটা জানার জন্য আমরা এখন যে বোর্ডের মধ্যে একটু লক্ষ্য রাখি। এক নম্বরে আমরা মনে রাখবো যে এখান থেকেও কিন্তু আমরা ই সেলের মান বের করব।
তাহলে ই সেল মানে কি, ই সেল মানে ই নট সেল, ই নট সেল মাইনাস আরটি ডিভাইডেড ইএফ লন উৎপাদ, কনসেন্ট্রেশন বল উৎপাদ, এর পাওয়ার ধরলাম সহগ এক্স এবং এখানে হবে বিক্রিয়ক, বিক্রিয়কের পাওয়ার ওয়াই। তো এখানে আর কি একক, আর আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক, আর এর একক হবে অলওয়েজ কি এসআই, আর এসআই আর এর মান কত আমরা জানি, এসআই আর এর মান যে 8.314 জুল মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স, এবং টি হলো কেলভিন স্কেলের তাপমাত্রা, ই হলো কি সমতাকৃত অর্থাৎ সমতাকৃত ইলেকট্রন সংখ্যা, এবং এফ হলো ফ্যারাডের ধ্রুবক। এবং আমরা দ্বিতীয় সূত্র দেখতেছি যে সবগুলো সূত্র দিয়েই ম্যাথ করবা, একই রেজাল্ট পাবা। আমি তারপরে সব লিখে দিচ্ছি, এমসিকিউ অনেক সময় আসে নিচের কোনটি সঠিক নয়, এই জন্য তোমাকে এটা জানতে হবে। তাহলে ই সেল ই নট অ্যানোড, ই নট সেল মাইনাস, দেখো যদি এখানে লব না থেকে লগ থাকে, অর্থাৎ লব উৎপাদ ডিভাইডেড বিক্রিয়ক যদি থাকে, উৎপাদ এ পাওয়ার এক্স ডিভাইডেড কি থাকে বিক্রিয়ক, বিক্রিয়কের পাওয়ার ওয়াই। তাহলে দেখো এখানে কিন্তু কি করবা যে লগ আর লনের মধ্যে পার্থক্য, লগ ও লনের মধ্যে পার্থক্য হলো 2.303 অর্থাৎ 300 2.303, এটা লগ লনের পার্থক্য। যদি এখানে লগ ইউজ করো তাহলে এই জায়গায় অর্থাৎ লন যদি ইউজ করো এটা গুণ করা লাগবে না, যদি লগ ইউজ করো 2.303 আরটি ডিভাইডেড কি করতে হবে ইএফ করতে হবে, অর্থাৎ লগ আর লন যদি পার্থক্য কোথায় 2.303, এটা তোমাকে যদি লগের সমীকরণ ইউজ করো তাহলে এটা ইউজ করতে হবে। এবং 3 নাম্বার যে সমীকরণ আছে তাহলে এটা দেখি যে ই সেল ইকুয়াল কি ই নট সেল, ই নট সেল, ই নট সেল। যদি এখানে কি করো দেখো বিক্রিয়ক এখানে কি আছে নিচে আছে, না লিখে তুমি যদি কি করো এই যে লগ লিখে বিক্রিয়কটাকে কি করো উপরে নিয়ে যাও, অর্থাৎ এখানে কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ক, বিক্রিয়কের পাওয়ার ছিল ওয়াই ডিভাইডেড উৎপাদ, উৎপাদের পাওয়ার এক্স। তখন কি হবে দেখো এইখানে যেহেতু এইটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ফরম্যাটটা এরকম লগ এ বাই বি ইকুয়াল মাইনাস লগ অফ বি বাই এ, তার মানে এখানে উৎপাদ উপরে ছিল এখানে বিক্রিয়ক নিচে ছিল, উল্টে গেছে, মানে এখানে উল্টা হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়ক উপরে উৎপাদ নিচে। যদি এই ঘটনা ঘটে তাহলে এই যে মাইনাস সাইন থাকে এই মাইনাস সাইন সব প্লাস হয়ে যায়, তখন মাইনাস মাইনাস প্লাস হবে, তখন কি হবে 2.303 আরটি ডিভাইডেড ইএফ ইএফ। এবং যদি তুমি করো যে এইখানে ওই ফরম্যাটটা করতে পারবা, এইখানে কি করবা যে এখানে যে ই সেল ইকুয়াল দেখো ই নট সেল, ই নট সেল। যদি এইখানেও তুমি কি করো বিক্রিয়কটাকে উপরে নিয়ে যাও, আমি এটা মিশাই দিচ্ছি যে এখানে যদি তুমি লন ইউজ করো, লন বিক্রিয়কটাকে উপরে নিয়ে যাও, কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ক, বিক্রিয়কের পাওয়ার ছিল ওয়াই ডিভাইডেড উৎপাদ, এইটার পাওয়ার কি ছিল এক্স। দেখো এখানে যদি লন ইউজ করে বিক্রিয়কটাকে উপরে নিয়ে যাও তাহলে সেই মাইনাস এবং এই মাইনাস সহ প্লাস হয়ে যাবে, তখন কি থাকবে যে আরটি ইএফ। তাহলে দেখো এই যে টোটাল এই চারটা সমীকরণ একই মূলত, তো তোমরা কি করবা সর্বসময় এইটা দিয়ে ম্যাথ করবা, এইটা দিয়ে 100% ম্যাথগুলো সলভ করতে পারবা, এটা দিয়ে যদি করো তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে না। তো একটা জিনিস মনে রাখতে পারো যে ভাইয়া আসলে এই বিক্রিয়ক উৎপাদটা কি জিনিস, আমি একটা হালকা করে একটা সমীকরণ লিখে দেই। যেমন মনে করো যে এ প্লাস বি বিক্রিয়া করে কি তৈরি হয়েছে যে সি প্লাস ডি উৎপাদ, যেখানে এ যেটা আছে এর মূল সংখ্যা আমরা ধরলাম স্মল এ, এবং বি যেটা আছে বি এর মূল সংখ্যা যদি আমরা স্মল বি ধরি, সি এর মূল সংখ্যা স্মল সি এবং ডি এর মূল সংখ্যা স্মল ডি। তুমি জানো যে ভরক্রিয়ার সূত্র মতে সাম্য ধ্রুবক কে, কে বা তুমি কিউ, তুমি যেটাই নিতে চাও কে বা কিউ, কিউ ইকুয়াল উৎপাদ ডিভাইডেড বিক্রিয়ক, ফরম্যাটটা হলো কনসেন্ট্রেশন অফ উৎপাদ, যেমন সি আছে ইনটু কনসেন্ট্রেশন অফ কি আছে ডি আছে উৎপাদে, এগুলো বিক্রিয়ক এগুলো উৎপাদ। দেখো বিক্রিয়কের এই যে সামনে যেটা মোল আছে অর্থাৎ বেস আছে, বেসটাকে পাওয়ারে নিয়ে যাইতে হবে, যে এখানে ডি বেস আছে বেসটাকে পাওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি করবা কনসেন্ট্রেশন হওয়ার বিক্রিয়ক এ আছে, তাহলে উৎপাদ ডিভাইডেড আমরা জানি বিক্রিয়ক এর মোল সংখ্যা বেজে আছে এটা পাওয়ারে চলে যাবে, ইনটু এই যে বি কনসেন্ট্রেশন অফ বি
বি এর এখানে বেজে আছে, পাওয়ারে চলে যাবে। তো এইটাকে আমরা কি করতে পারি, এই যে সম্পূর্ণ জায়গার মধ্যে এইটাকে তুমি কি করতে পারো, লন কিউ করে দিতে পারো। কি করতে পারো, যে লন কিউ, তাহলে এই জায়গাগুলোর মধ্যে সব লন কিউ বসবে। তো এইটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট নাস্টার্ট সমীকরণের ম্যাথ। তাহলে সবগুলো এইখান থেকেই তুমি করতে পারবা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তী লেকচারের মধ্যে একটা সৃজনশীল অথবা কয়েকটা টাইপের প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমার একাডেমিক এবং বোর্ড পরীক্ষার সাথে সাথে যে সামনে টেস্ট পরীক্ষা আছে এইটাতেও কমন পাবা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।